এক রাজার ছিল 3 রানী, বড় রানী, মেজ রানী আর ছোট রানী। রাজার বিশাল বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মণিমাণিক্য। রাজার কোনো কিছুর অভাব নেই, কিন্তু রাজার মনে সুখ ছিল না। 3 রানী, অথচ একজনেরও কোনো সন্তান হলো না। রাজা আর রাজ্যের সবাই খুব মনের দুঃখে দিনকাল কাটান। একদিন এক সন্ন্যাসী রাজবাড়িতে ভিক্ষা করতে এলেন। তখন ছোট রানী ভিক্ষা দিতে এলেন। ছোট রানী সমস্ত মনের দুঃখের কথা সন্ন্যাসীকে বললেন। সব শুনে সন্ন্যাসী বললেন, এই নাও মা, এটি একটি অলৌকিক গাছের শিকড়। এটি ভালো করে বেটে তোমরা 3 রানী মিলে খেও। ঈশ্বর চাইলে তোমাদের ঘরে সোনার চাঁদ ছেলে আসবে। ধন্য হলাম বাবা, আমাদের দীর্ঘদিনের দুঃখ বুঝি এবার ঘুচবে। তারপরে সন্ন্যাসী চলে গেলেন, আর ছোট রানী সেই শিকড়টি নিয়ে এসে বড় রানীকে দিলেন। দিদি, বড় দিদি, দেখুন কি এনেছি। এক সন্ন্যাসী বাবা এই শিকড়টি দিয়েছেন, বলেছেন আমরা 3 জনে ভাগ করে খেলে আমাদের সবার কোল আলো করে সন্তান আসবে। বলিস কে ছোট, সত্যিই তো? হ্যাঁ দিদি, আমি তো এখনো স্নান সারিনি। আপনি এই শিকড়টা নিয়ে গিয়ে বাটুন, আমি চট করে ডুব দিয়ে আসছি। তারপরে ছোট রানী স্নান করতে চলে গেলেন। জানিস মেজ, রাজামশাই তো ছোট রানী বলতে অজ্ঞান। তার উপর যদি ওর ঘরে রাজপুত্র আসে, তবে আমাদের তো আর কেউ ফিরেও তাকাবে না। রাজবাড়িতে আমাদের কদর কি আর থাকবে? আপনি ঠিকই বলেছেন দিদি। তাহলে উপায়? উপায় একটাই, আয় আমরা দুজনে মিলে এই পুরো শিকড়টা খেয়ে ফেলি। ছোট রানীকে এক বিন্দুও দেব না। কিন্তু দিদি, ছোট এসে যদি আমাদের কাছে তার ভাগ চায়, তখন কি বলবো? আরে ওসব আমি সামলে নেব, তুই শুধু খেয়ে নে। কিছুক্ষণ পরে ছোট রানী স্নান করে আসলেন। দিদি, কই আমার ভাগের শিকড় বাটাটা দিন, এবার আমরা সবাই একসাথে মিলে খাই। ওরে অভাগী, এ কি অনর্থ হলো! তোর কথা তো আমরা ভুলেই গিয়েছিলাম। মেজো আর আমি কথা বলতে বলতে সবটাই খেয়ে ফেলেছি। হাঁ হাঁ, এ কি দিদি, তোমরা আমার কথা ভুলেই গেলেন? সন্ন্যাসী বাবা তো 3 জনের কথা বলেছিলেন। এখন আর আফসোস করে কি হবে ছোট, সব তো পেটে চলে গেছে। যা, ওই শিলনোড়াতে যদি একটু আধটু লেগে থাকে, তবে তাই ধুয়ে জলটুকু খা। ঈশ্বর যদি চান তো ওতেই তোর সোনার চাঁদ ছেলে হবে। ছোট রানী নিরুপায় হয়ে শিল ধোয়া জল খেতে যায়। শিল ধোয়া জল খেয়ে কি আর সোনার চাঁদ ছেলে হয়? ওর হবে এক কুৎসিত বানর আর প্যাঁচা। দেখিস, আমার কথাই সত্যি হবে। 10 মাস 10 দিন পরে রাজবাড়িতে আনন্দের শোরগোল পড়ে গেল। রানীদের বাচ্চা হবে। বড় রানী ও মেজ রানীর ঘরে 2 জন দেবতুল্য সুন্দর পুত্র জন্মগ্রহণ করলো। কিন্তু ছোট রানীর ঘরে হাহাকার পড়ে গেল। বড় রানী মা, আপনার কোল আলো করে রাজপুত্র এসেছে। মেজ রানীর ঘরেও চাঁদের কণা হবে নাই বা কেন? আমরা যে বনের শিকড় খেয়েছি। তা ছোটর খবর কি? ছোট রানীর কপাল বড় মন্দ মা, তার ঘরে একটি প্যাঁচা আর একটি বানর জন্মেছে। ওরে মেজ, শুনেছিস শিল ধোয়া জলের গুণ কত? ছোট রানীর কপালে সোনার চাঁদ জুটল না, জুটল বনের জন্তু। রাজামশাই ছোট রানীর ঘরে এসে দেখলেন এবং তিনি রেগে আগুন হয়ে গেলেন। হ্যাঁ, এই পাপিষ্টা রানীকে এক্ষুনি রাজবাড়ি থেকে বার করে দাও। একে বনবাসে দিয়ে এসো। মানুষের পিঠে পেঁচা আর বানর, এ কি অলক্ষণে! এর মুখ আমি দেখতে চাই না। এক্ষুনি রাজবাড়ি থেকে একে বনবাসে পাঠাও। তারপরে ছোট রানীকে বনবাসে নির্বাসন দেওয়া হলো। বনবাসে গিয়ে ছোট রানীর খুব দুঃখে দিনকাল কাটতে লাগলো। ক্রমে রাজার ছেলেরাও বড় হয়ে উঠল। পেঁচা আর বানরও বড় হলো। 2 রাজপুত্রের নাম হলো হীরা রাজকুমার আর মানিক রাজকুমার। 2 রাজপুত্র 2 ঘোড়ায় চড়ে ঘুরতে বেড়াতো, আর পেঁচা ও বানর দুজনে তাদের মায়ের কুঁড়ে ঘরের পাশে একটা ছোট্ট বকুল গাছের ডালে বসে বসে খেলা করত। 2 রাজপুত্র বেড়াতে বেরিয়ে আজ একে মারে, কাল ওকে মারে। রাজ্যের মানুষ সব অতুষ্ট হয়ে উঠল 2 রাজকুমারের প্রতি। বাঁদর আর পেঁচা দুজনে মিলে খেলাধুলা করে, আর সময় মতো যে যার মায়ের কাছে ফেরত যায়। ঘুটে ঘুরিয়ে ছোট রানী ও বাঁদর আর পেঁচা কোনোদিন খাওয়া জোটে, কোনোদিন খাওয়া জোটেও না। বাঁদর মায়ের জন্য বন থেকে নানা রকম ফল নিয়ে আসে, আর পেঁচা তাকে সাহায্য করে। এইভাবেই তাদের দিন কাটছিল। একদিন 2 রাজপুত্র ঘোড়ায় চড়ে ওই বনের শিকার করতে এলেন।
বনে এসে দেখলেন একটি পেঁচা আর একটি বানর গাছে বসে আছে। মানিক, দেখছিস ওই গাছে একটা বিদঘুটে পেঁচা আর একটা বানর বসে আছে। হ্যাঁ দাদা, ঠিক তো তাই। সিপাহী, যাও তাড়াতাড়ি জাল ফেলে ওই বাঁদর আর পেঁচাটিকে ধরে আনো। ওই দুটিকে ধরে নিয়ে আমরা রাজবাড়িতে যাব আর ওগুলোকে পুষবো। অমনি সিপাহীরা জালে বন্দি করলো তাদের। বানর আর পেঁচা জাল ছিঁড়তে পারলেন না, বন্দি অবস্থায় রাজপুরীতে চলে এলেন। এদিকে সন্ধ্যা হয়ে এলো, তাও বাঁদর আর পেঁচা বাড়ি ফিরল না। তখন ছোট রানী কান্নাকাটি করতে লাগলেন। রাজপুরীতে এসে বাঁদর আর পেঁচা তো অবাক। মস্ত দালান, হাতি, ঘোড়া, সিপাহী সব দেখে তারা ভাবলো, আমরা তবে কেনই বকুল গাছে থাকি, মাই বা কেন কুঁড়ে ঘরে থাকে? ও ভাই রাজপুত্র, আমাদের যখন এনেছো তখন আমাদের মাকেও নিয়ে এসো। তিনি একা কুঁড়ে ঘরে বসে বসে হয়তো কাঁদছেন। উরি বাবা, এ তো দেখি মানুষের মতো কথা বলে। আরে আরে তোদের মা আবার কে? তোরা কোথায় থাকিস? ওই তো বনের ধারে ঘুটে গুড়ুনি দাসী, উনিই তো আমার মা। আরে মানুষের পেটে আবার আবার পেঁচা আর বানর হয় নাকি? আরে পাগল নাকি তোরা? আগে ছোট রাজকুমার হবে নাই বা কেন? ছোট রানীমার পেটে পেঁচা আর বানর জন্মেছিল বলে রাজামশাই তাকে তাড়িয়ে দিয়েছেন। এরাই সেই দুই রাজকুমার হবে। ছি 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 ছি, আমাদের ভাই পশু পাখি। ওরে কি আছিস? এই খাঁচায় লাথি মেরে এক্ষুনি এদের এখান থেকে বিদায় কর। আমাদের জাত গেল মনে হচ্ছে। বাঁদর আর পেঁচা আমাদের ভাই। ছি 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 ছি। তারপরে বাঁদর আর পেঁচাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। বাঁদর আর পেঁচা জানতে পারলো যে তারাও রাজার ছেলে। তারা ঠিক করলো যে তারা তার বাবার সঙ্গে দেখা করবে। ওদিকে রাজপুরীতে দুই রানী সেজেগুজে বসেছিলেন। এক দাসী এসে খবর দিলেন, রানীমা, নদীতে এক অপূর্ব নৌকা এসেছে, যাতে দুই সুন্দর রাজকন্যা বসে আছে। অপূর্ব দেখতে তাদের। তারা সোনার সুখ পাখির সঙ্গে কথা বলছে। এই কথা শোনার পরে দুই রানী ছুটতে ছুটতে নদীর পাড়ে এলেন। এসে দেখলেন, আহা, কি সুন্দর রূপ! বাছারা, তোমরা দুই রূপবতী রাজকন্যা আমাদের দুই রাজপুত্রকে বিবাহ করো আর আমাদের রাজ্যে থেকে যাও। ক্ষমা করবেন রানীমা, আমাদের বিয়ে করা এত সহজ নয়। আমরা পণ করেছি, যে বীর ডাইনি বুড়ির দেশ পেরিয়ে রাঙা নদীর জল পাড়ি দিয়ে লাঠি বুড়ির আর অন্ধকার ঘরের হাত এড়িয়ে আমাদের পাতালপুরীতে পৌঁছতে পারবে, আমরা তাদেরই বলায় মালা দেব। হ্যাঁ, আমাদের দুজনেরই একই পণ। সাহস থাকলে তোমাদের ছেলেদের পাঠাও। একথা শোনার পরে রানীরা রাজপ্রাসাদে ফিরে দুই রাজপুত্রকে সমস্ত কথা বললেন। শুনে রাজপুত্ররা সেখানে যাওয়ার জন্য তৈরি হলেন। মহারাজ, আমাদের পুত্ররা এখন যুবক। তারা ওই দূর দেশের দুই রূপবতী রাজকন্যার কথা শুনেছে। হ্যাঁ বাবা, আমরা স্থির করেছি যে আমরা ওই দেশে যাব। শুধু আপনি আমাদের অনুমতি দিন। বেশ, তোমাদের সাহস দেখে আমি অত্যন্ত খুশি হলাম। আমি তোমাদের অনুমতি দিচ্ছি। সেই সময় বাঁদর আর পেঁচা এসে উপস্থিত হলো। বাবা, আমরাও রাজকুমারদের সাথে যেতে চাই, আমাদেরও আপনি অনুমতি দিন। তোমরা আবার কারা? তোমরা তো অবিকল মানুষের মতো কথা বলছো। বাঁদর আর পেঁচা কি মানুষের মতো কথা বলতে পারে নাকি? বাবা, আমরা জেনেছি যে আপনি আমাদের বাবা। আমাদের মা ছোট রানী। আমরা যখন জন্ম হই তখন আপনি আমার মাকে বনে বিসর্জন দিয়েছেন। আমরা সেখানেই থাকি। আমরা জানতে পেরেছি যে আপনি আমার বাবা, তাই আপনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি। আর আমরা দাদাদের সঙ্গেও যেতে চাই। ও, তোমরা তোমরা আমার ছেলেপুলে? আমি ছোট রানীকে খুব ভালোবাসতাম। আচ্ছা আচ্ছা বাবা, তোমরা যেতে চাও? ঠিক আছে, তোমরা যাও। আমি তোমাদের দাদাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিলাম। তারপরে বাঁদর ও পেঁচা এসে তাদের মাকে সমস্ত কথা খুলে বলল। তারপরে বলল, মা, আমরাও যাব দূর দেশের রাজকুমারদের সঙ্গে ওই রাজকুমারীর খোঁজে। তুমি আমাদের অনুমতি দাও। তোরা যাবি বললেই হলো? তোরা তো আর মানুষ নোস বাবা, পশু পাখি। অত দূরে কি করে যাবি? মা, আমাদের বাধা দিও না, আমরা ঠিক যেতে পারবো। তুমি শুধু হাসি মুখে আমাদের অনুমতি দাও। তোদের জেদের কাছে হার মানলাম। সাবধানে যাস। তারপরে তারা নদীর ঘাটের ধারে এসে উপস্থিত হলো। তখন দুই রানী রেগে আগুন হয়ে গেল। তোরা এখানে কেন? এই বাদির ছানাগুলো আমাদের রাজপুত্রদের সঙ্গে যাবে? দূর হয় এখান থেকে, বেরো।
তোদের মতো পশুর জায়গা রাজকীয় নৌকায় নেই। রানীরা তাদেরকে তাড়িয়ে দিলেন। রাজা পাশে দাঁড়িয়ে থাকলেও তিনি কোনো প্রতিবাদ করতে পারলেন না। দাদা, ওরা আমাদের তাড়িয়ে দিল বলে কি আমরা যাব না? চল আমরা ছুতোর বাড়িতে যাই এবং নৌকা বানাই। কিন্তু ভাই, নৌকা বানাতে তো অনেক সময় লাগবে। ঠিক আছে, তাহলে চল মার কাছে যাই। তারপরে বাঁদর আর পেঁচা তাদের মার কাছে এসে সমস্ত কথা মাকে খুলে বলল। তাদের কথা শুনে তার মার মনটা খুব খারাপ হয়ে গেল। তখন তার মা একটি সুপারির ডোঙা জলে ভাসিয়ে দিল আর প্রার্থনা করতে লাগলো। হঠাৎই অলৌকিকভাবে সেই ডোঙা বড় নৌকায় পরিণত হলো। দাদা, দাদা দেখো, মায়ের আশীর্বাদে আমাদের নৌকা তৈরি। চলো আমরা যাত্রা শুরু করি। হ্যাঁ 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 ভাই, চল চল চল। ও মা, তাহলে আমরা এখন আসি। তারপরে বাঁদর আর পেঁচা তাদের নৌকায় চড়ে যাত্রা শুরু করলো। কয়েকদিন চলার পরে তাদের পথ আটকে দাঁড়ালো এক ডাইনি। বাহ বাহ, আজকে তো আমার দারুণ দিন। সকাল থেকে অনেক রাজপুত্র আর মানুষকে বন্দি করেছি। এখন এই কচি বাঁদরটাকে পেলে আমার অনেক দিনের খাবারের চিন্তা মিটে যাবে। আয় আয় আয়, আমার কাছে আয়। তারপরে ডাইনি বাঁদরটিকে নিয়ে গিয়ে ওই দাদাদের যেখানে বন্দি করে রেখেছিল সেইখানেই বন্দি করে দিল আর একজন শ্রমিককে নিয়ে খেয়ে ফেললো আর নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পরে পেঁচা সেইখানে এসে উপস্থিত হলো। পেঁচা চুপি চুপি জানলার ধারে এসে বলল, দাদা দাদা, রাজপুত্ররা, তোমরা ভয় পেও না। ডাইনি বুড়ি অঘরে ঘুমোচ্ছে। আমি খিল খুলে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে এসো। তারপরে পেঁচা ঘরের খিল খুলে দিল। সবাই ঘর থেকে বেরিয়ে এলো। রাজকুমার, এই ডাইনি বেঁচে থাকলে আমাদের আবার ধরবে, এটাই সুযোগ। ও ঘুমোচ্ছে, তোমাদের ওই তরোয়াল দিয়ে ওর গলাটা কেটে ফেলো। রাজপুত্র তরোয়াল চালিয়ে ডাইনিকে বধ করলেন। তারপরে তারা নৌকা এসে উঠলেন আর নৌকা চালিয়ে দিলেন। বাঁদর আর পেঁচা তাদের পাশে দাঁড়িয়ে থাকলেও কেউ তাদের দিকে ফিরেও তাকালো না, একটা ধন্যবাদও পর্যন্ত দিল না। রাজপুত্রদের নৌকা চলতে শুরু করলো। তা দেখে পেঁচা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখলে দাদা, প্রাণ বাঁচালাম আমরা, আর আমাদেরকেই চিনতে পারলো না। কিছু বলার নেই রে ভাই, আমরা আমাদের নিজেদের পথেই যাব, চল। তারপরে পেঁচা আর বাঁদর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারাও তাদের ছোট নৌকাতে উঠলো আর নৌকা চালিয়ে দিল। ময়ূরপঙ্খী নৌকা 7 দিন 7 রাত একভাবে চলার পরে তারা এক সমুদ্রের মাঝে এসে উপস্থিত হলো। হঠাৎ সমুদ্রের মাঝে ভীষণ ঝড় উঠল। হায় 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 হায়, সব গেল সব গেল। এই বিশাল ঢেউতে আমাদের ময়ূরপঙ্খী মনে হচ্ছে আর টিকবে না। আমাদের যদি সেই বাঁদর ভাইটি থাকতো তাহলে হয়তো একটা ব্যবস্থা করতে পারতো। হ্যাঁ দাদা, তুমি সব দোষী। তুমি কেন তাদেরকে সঙ্গে আনোনি? আর পেঁচা ভাইটিকে সেখান থেকে ফেলে চলে এলে। এখন আমাদের কি হবে? এখন আমাদের কে বাঁচাবে? হায় হায় হায়। এমন সময় বাঁদর ও পেঁচা ছোট নৌকাটি ছুটিয়ে সেই ময়ূরপঙ্খীর পাশে এসে দাঁড়ালো। বাঁদর লাফ দিয়ে ময়ূরপঙ্খীতে উঠে পড়ল। দাদা দাদা, ভয় নেই ভয় নেই, রাজপুত্ররা, হাল শক্ত করে ধরো আর উত্তর দিকে নৌকা চালিয়ে দাও, তবেই আমরা সবাই রক্ষা পাবো। তারপরে উত্তর দিকে নৌকা চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে ঝড়ের কবল থেকে সবাই উদ্ধার পেল। তারপরে নৌকা চলতে চলতে এক শান্ত নদীতে এসে পড়ল আর নৌকা চলতে শুরু করলো ধীরে ধীরে। তারা চলতে চলতে একটা দ্বীপে এসে উঠল। সেই দ্বীপে শুধু আম গাছে ভরা। সবাই পেট ভরে আম খেলো। আম খাওয়ার পরে সবাই যখন ময়ূরপঙ্খীতে চড়ে বসলো, পেঁচা ও বাঁদরও ময়ূরপঙ্খীতে গিয়ে বসলো। তারপরে বড় রাজকুমার বলল, আচ্ছা, এই রাজকীয় ময়ূরপঙ্খীতে এই নোংরা বাঁদর আর পেঁচা কেন রে? দেখতে তো একেবারে বিশ্রী। ঠিক বলেছিস দাদা, এদের আর দরকার নেই। মাঝিরা, এদের দুটোকে এক্ষুনি জলে ফেলে দাও আর ওদের এই ছোট নৌকাটিকেও খুলে দাও। মাঝিরা পেঁচা আর বাঁদরকে জলে ফেলে দিল, তাদের ছোট নৌকাটিকেও খুলে দিল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলতে শুরু করলো। চলতে চলতে এক জায়গায় এসে হুট করে ডুবে গেল আর তাদের কোনো চিহ্নই রইল না।
কিছুক্ষণ পরে পেঁচা ও বাঁদর সেই পথ দিয়েই যাচ্ছিলেন। দাদা, হ্যাঁ কি বলছিস? আমার মনটা কেমন যেন করছে, এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এসো তো একবার ডুব দিয়ে দেখি। বয়েই গেছে আমার। ওরা মরলেই আমি বাঁচি। অকৃতজ্ঞের দল, আমি ডুব দিতে পারবো না। ছি দাদা, এরকম কথা বলো না। ওরা বিপদে পড়েছে হয়তো। আচ্ছা তুমিই থাকো, আমি ডুব দিচ্ছি। ওফ, তুই যখন শুনবি না, চল আমিও তোর সঙ্গে আসছি। তখন বাঁদর আর পেঁচা নদীর জলে ডুব দিল। যেতে যেতে তারা পাতালপুরিতে এসে পৌঁছলো। দেখলো এক মস্ত সুড়ঙ্গ। বাঁদর আর পেঁচা সুড়ঙ্গ দিয়ে নামলো। সুড়ঙ্গ পার হয়ে তারা দেখলো এক মস্ত বড় রাজপুরী। কিন্তু সেই রাজ্যে মানুষ নেই, জল নেই, কেবল 100 বছরের একটা বুড়ি বসে আছে। তার হাতে আবার একটা লাঠি। বুড়িটি বাঁদরটিকে দেখেই, লাঠি, এই বাঁদরটিকে এক্ষুনি বন্দি করো আর অন্ধকার ঘরে নিয়ে এসে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা দৈত্য এসে সেই বাঁদরটিকে বন্দি করে নিয়ে অন্ধকার ঘরের মধ্যে ফেলে দিল। বাঁদর ভাই, আয় ভাই আয়, তুইও এসেছিস, আমাদের রক্ষা কর ভাই। তাহলে তোমরাও এখানে বন্দি আছো? ঠিক আছে, তাহলে তো একটা বুদ্ধি বার করতেই হচ্ছে। পরের দিন বাঁদর দাঁত মুখ খিঁচিয়ে মোড়ার ভান করে পড়ে রইল। এক দাসী রাজপুত্রদের খাবার দিতেন রোজ। সে এসে দেখেন যে কুঠুরির মধ্যে একটা বাঁদর মরে পড়ে আছে। সে যাওয়ার সময় বাঁদরটাকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিল। তখন বাঁদর আস্তে আস্তে চোখ পিটপিট করে উঠল, এদিক ওদিক চেয়ে দেখলো আর উঠে দাঁড়ালো। দাদা, দাদা তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। দাদা, তোমাকে যখন ধরে নিয়ে যায় তারপর আমি এই পাতালপুরি ঘুরে ঘুরে দেখেছি। পাতালপুরীর একটি ঘরে 2 সুন্দরী রূপসী রাজকন্যা আছে। তারা এক সুখ পাখির সঙ্গে কথা বলছে। চল ভাই, তাহলে আমরা ওই 2 রাজকন্যার কাছেই যাই। ওদের জন্যই তো আমরা এখানে এসেছি। তারপরে তারা চুপি চুপি গিয়ে 2 রাজকন্যার পিছনে দাঁড়ালো। হ্যাঁ রে সুখ পাখি, কেউ তো এলো না। ডাইনি বুড়ির রাজ্য পার হয়ে, রাঙা নদীর জল পার দিয়ে, লাঠি বুড়ির আর অন্ধকার ভরের হাত এড়িয়ে আমার পাতালপুরিতে আসতে। রাজকন্যা, কি হলো তোমার মাথার মুক্তোর ফুল? রাজকন্যা খোপায় হাত দিয়ে দেখলেন ফুল নেই। রূপবতী রাজকন্যা, চিন্তা করো না আর। মাথা তুলে চেয়ে দেখো, স্বামী যে তোমার। রূপবতী রাজকন্যা চমকে পিছন ফিরে দেখেন যে একটা বাঁদর। দেখে রাজকন্যার মাথা নিচু হয়ে গেল। কিন্তু রাজকন্যা কি করবেন? তিনি তো পণ করেছিলেন যে ডাইনি বুড়ির রাজ্য পার হয়ে, রাঙা নদীর জল পাড়ি দিয়ে, লাঠি বুড়ি আর অন্ধকার ঘরের হাত এড়িয়ে তার পুরীতে যে এসে মুক্তোর ফুল নিতে পারবে সেই তার স্বামী হবে। তখন রাজকন্যা আর কি করেন? উঠে বানরের গলায় মালা দিলেন। তখন বানর হেসে বললেন, রাজকন্যা, এখন তুমি কার? আগে ছিলাম বাবা মায়ের, তারপর ছিলাম নিজের, এখন তোমার। আমাদের 2 বোনের প্রতিজ্ঞা আজ পূর্ণ হয়েছে। আমিও বাদরের ভাই পেঁচাকে জীবনসঙ্গী করব। তাহলে আমাদের দাদাদের ছেড়ে দাও আর আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো। আমার মায়ের বড় কষ্ট। এখন তুমি যা বলবে তাই করব। চলো, তোমার বাড়ি যাব। তারপরে তারা বেরোতেই সেই বুড়ির সঙ্গে দেখা হলো। বুড়ি বলল, তোমাদের বিয়েতে যৌতুক স্বরূপ আমি এই লাঠিটা তোমাদের দিচ্ছি। এই লাঠিটা তোমাদের কাছে থাকলে তোমরা যে কোনো অসাধ্যকে সাধন করতে পারবে। তারপরে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ময়ূরপঙ্খী সহ বাদর, পেঁচা, রাজকুমার সবাই ভেসে উঠল। আর সবাইকে নিয়ে ময়ূরপঙ্খী দেশের দিকে চলতে শুরু করলো। এদিকে 2 রাজকুমার হিংসায় জ্বলতে থাকে। ভাই, আমাদের বাঁদর ভাই আর পেঁচা ভাই সব কিছু তো জয় করে নিল রে। ওরা রাজ্যে গিয়ে না জানি কত সুনাম করবে, আর আমরা কিচ্ছুই পাবো না। হ্যাঁ দাদা, আমিও তো তাই ভাবছি। কি করা যায় বলো তো? রাতে সবাই যখন ঘুমিয়েছে, পেঁচা আর বাঁদরও ঘুমিয়েছে, সেই সময় রাজপুত্ররা চুপি চুপি এসে বাঁদর আর পেঁচাকে জলে ফেলে দিল। সঙ্গে সেই লাঠিটাকেও ফেলে দিল।
আর নৌকা চালিয়ে সেখান থেকে চলে গেল। তারপরে সকালবেলা যখন রাজকন্যারা দেখলো বাঁদর আর পেঁচা নেই, তখন তারা অবাক হয়ে গেল। রাজকন্যা, তারা তো চিরতরে বিদায় হয়েছে, এখন তোমরা কার? লাঠি যার আমিও তার। না, এখন থেকে তোমরা শুধু আমাদের। আমরা যা বলবো তোমরা তাই শুনবে, না হলে তোমাদেরকে কিন্তু আমরা মেরে ফেলবো। ময়ূরপঙ্খী ঘাটে এসে লাগলো আর রাজ্যে হইচই পড়ে গেল। রাজা এলেন, রানীরাও এলেন নদীর ধারে। রানীরা রাজকন্যাকে বরণ করে ঘরে তুললেন। রাজকন্যা, এবার বিয়ের আয়োজন করা হোক। ওই জাদুর লাঠি যাদের কাছে থাকবে তাদেরকে আমরা বিয়ে করতে পারবো, না হলে বিয়ে করব না। তবে তোমাকে কেটে ফেলবো। আমার 1 মাসের ব্রত আছে, 1 মাস পরে যা ইচ্ছে করবেন। একটি মাসেরই তো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। এদিকে যখন ছোট রানী শুনলেন যে 2 রাজপুত্র ফেরত এসেছেন কিন্তু তাদের ছেলে ফেরত আসেনি, তখন তিনি কেঁদে কেঁদে সারা হলেন। শেষে ছোট রানী নদীর জলে ডুবে মরতে গেলেন। সেই সময় পেঁচা আর বাঁদর ফেরত এলো। মা, মা, আমরা ফেরত এসেছি। তোদের 2 দাদা অনেক আগেই ফেরত এসেছে, তোদের এত দেরি হলো কেন বাবা? তারপরে তারা সমস্ত কথা তাদের মাকে খুলে বলল। তাদের কথা শুনে রানীর মন আনন্দে ভরে গেল। সবাই মিলে সেই কুঁড়ে ঘরে এসে হাজির হলো। বাঁদর তখন লাঠিটার দিকে তাকিয়ে বলল, আমাদের এই কুঁড়ে ঘরের সামনে কিছু ফলের গাছ লাগিয়ে দাও, আর সেই ফলের গাছ তুমিই পাহাড়ে দেবে। সেই কথা বলার সঙ্গে সঙ্গে একটা দৈত্য আবির্ভূত হলো আর চারিদিকে ফলের গাছ লেগে গেল। আর সেই দৈত্য সেখানে দাঁড়িয়ে ফলের গাছ পাহাড়ে দিতে লাগলেন। পরের দিন পাড়ার লোকেরা দেখলো যে সেই বনের ভিতর যে কুঁড়ে ঘরটি ছিল, সেই কুঁড়ে ঘরের সামনে সুন্দর সুন্দর গাছ হয়েছে এবং সেই গাছে সুন্দর সুন্দর ফল ধরেছে। আর কুঁড়ে ঘরের সামনে একটা দৈত্য সেই গাছ পাহাড়ে দিচ্ছে। দেখে সবাই চমকে গেল। সেই খবর রাজার কাছেও গেল। রাজামশাই তখন বাঁদর আর পেঁচাকে ডেকে পাঠালেন। তখন বাঁদর আর পেঁচা এসে রাজামশাইকে সমস্ত ঘটনা খুলে বললেন। খবর পেতেই রাজকন্যা বলল, মহারাজ, এখন আমাদের ব্রতের সময় শেষ হয়েছে। তোমাদের ব্রত তো 1 মাসের ছিল, এত তাড়াতাড়ি শেষ হলো কিভাবে? মহারাজ, যে কারণে আমাদের ব্রত ছিল সেটির সমাধান হয়েছে, এখন আর প্রয়োজন নেই। তারপরে চন্দ্রাবতী সমস্ত ঘটনা মহারাজকে খুলে বলল। সব শুনে মহারাজ বলল, মা, আমি সব বুঝেছি। কে আছো? ছোট রানীকে যথাসম্মানে রাজপ্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করো। তারপরে ঘটা করে ছোট রানীকে সব মর্যাদায় রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। রানী, আমি তোমার প্রতি অনেক অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমার 2 মানুষ রাজকুমারের থেকে পেঁচা ও বানর রাজকুমার আমার কাছে অনেক ভালো, তারা অনেক বুদ্ধিমান। আমি ভুল করেছি রানী, আমাকে ক্ষমা করো। তারপরে মহারাজ 2 রাজপুত্র আর 2 রানীকে ডেকে পাঠালেন। তোমরা এত বড় স্বার্থপর, ওরা তোমাদের নিজের ভাই জেনেও তোমরা তাদেরকে সমুদ্রের জলে ফেলে দিয়ে এলে যাতে তারা মারা যায়। আমি তোমাদেরকে এই মুহূর্তে রাজবাড়ি থেকে বিসর্জন দিয়ে বনে বাস করার নির্দেশ দিলাম, আর সঙ্গে সঙ্গে তোমাদের 2 মাকেও তোমরা সঙ্গে নিয়ে যাও। মহারাজ, ওদের দুজনকে ক্ষমা করে দিন, ওরা না জেনেই ভুল করেছে। ওদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনি দয়া করে ওদেরকে ক্ষমা করে দিন। না, কোনোদিনও না, কখনো তা সম্ভব নয়। বাবা, আমি আপনাকে অনুরোধ করছি, ওনাদেরকে কোনো শাস্তি দেবেন না। ওনারা এই রাজপ্রাসাদেই থাক, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। তোমরা যখন এত করে বলছো তাহলে তাই হোক। তারপরে মহা ধুমধামে রূপবতী রাজকন্যার সঙ্গে বাঁদরের আর চন্দ্রাবতী রাজকন্যার সঙ্গে পেঁচার বিয়ে হলো। একদিন রাতে রূপবতী রাজকন্যা, চন্দ্রাবতী রাজকন্যা সবাই ঘুমোচ্ছিলেন। গভীর রাতে চন্দ্রাবতী রাজকন্যা জেগে উঠলেন। এ কি, ঘরে স্বামী নেই, ঘরে স্বামী নেই, কোথায় গেল? তারা দেখেন বিছানার উপরে পড়ে আছে একটা বাঁদরের ছাল আর একটা পেঁচার ছাল। এ তো দেখছি একটা প্যাঁচার ছাল আর একটা বাঁদরের ছাল। দিদি, তাহলে তো এরা বানর বা প্যাঁচা নয়, তাহলে এরা মানুষ। আয় বাইরে গিয়ে দেখি। তারপরে তারা উঁকি মেরে দেখে 2 রাজপুত্র ঘোড়ায় চড়ে রাজপুরী পাহারা দিচ্ছে। তারা দেখতে যেন ঠিক দেবতাদের মতো সুন্দর। তখন 2 বোন বুদ্ধি করে তাড়াতাড়ি পেঁচার পালক আর বানরের ছাল আগুনে পুড়িয়ে ফেলল। পোড়ানোর সাথে সাথেই চারিদিকে গন্ধ ছড়িয়ে পড়ল। সেই গন্ধ পেয়ে
রাজপুত্র ঘোড়া ফেলে ছুটে এলেন। সর্বনাশ, সর্বনাশ, ইয়ে কি করলে তোমরা? সন্ন্যাসীর মন্ত্র ছিল বলে ছদ্মবেশে থাকতাম আমরা, দেবপুরে আসা যাওয়া করতাম আর রাজপুরী পাহারা দিতাম। এখন তো আর ওসব করতে পারবো না। এখন আর আমরা বানর আর পেঁচা হয়ে থাকতে পারবো না, সব জানাজানি হয়ে যাবে। তাতে আর কি, তবে তো ভালোই হলো, বেশ হলো। ও মা, তবে নাকি প্যাঁচা, তবে নাকি বানর, আমরা যে কি করি? ও মা, মা, এসে দেখো তোমার 2 রাজপুত্র। কি হয়েছে, কি হয়েছে? কোথায় আমার বাঁদর, কোথায় আমার প্যাঁচা? বাঁদর আর প্যাঁচা হবে কেন? এনারা 2 রাজপুত্র। বাঁদর আর প্যাঁচার ছাল পড়েছিল। সত্যি, সত্যি বলছো? হ্যাঁ মা, 2টো ছাল আমরা আগুনে পুড়িয়ে দিয়েছি। পরদিন ভোরে উঠে সবাই দেখে দেবতার মতো রূপবান 2 রাজপুত্র। দেখে সবাই অবাক হয়ে গেল। উনি বানরের ছাল গায়ে দিয়ে থাকতেন, কাল রাতে আমি সেটা পুড়িয়ে ফেলেছি। উনি প্যাঁচার পালক গায়ে দিয়ে থাকতেন, কাল আমি সেটা পুড়িয়ে ফেলেছি। সবাই তা শুনে ধন্য ধন্য করতে লাগলো। রাজারানীও খুব খুশি হলেন। তারপর বাঁদরের নাম হলো ইন্দ্রকুমার আর পেঁচার নাম হলো রূপকুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়ে গেল। তারপরে রাজামশাই তার সব ছেলে বউকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন।